স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। পুরো জাতি ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানালেও ডক্টর ইউনূস নিজেই চান না ভোট। জাপান সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না বলেও মনে করেন তারা। সকালে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ঘিরে নানা কর্মসূচির আয়োজন করে বিএনপি, যার প্রধান কেন্দ্রে থাকে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন। বিগত ১৫-১৬ বছরে অসংখ্য মামলা, জুলুম, নির্যাতন ও বাধার মুখে এই ধরনের কর্মসূচিগুলোতে তেমন অংশ নিতে পারেনি বিএনপির নেতারা। অবস্থা এমনও হয়েছিল যে হাতে গোনা কয়েকজন সিনিয়র নেতারা সুযোগ পেতেন জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর। দিন বদলেছে। ভিন্ন প্রেক্ষাপটে বাধাহীনভাবে দীর্ঘদিন পর জিয়ার শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসাতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সকাল 10:30টার দিকে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, ডক্টর ইউনূস। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সহযোগী পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে শ্রদ্ধা জানাতে বিপুল সমাগম ঘটে জিয়ার সমাধিস্থলে। একরকম সংখ্যাহীনভাবেই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অঙ্গীকার করলেন জিয়ার আদর্শ সমুন্নত রাখার। একই সঙ্গে তারা বললেন যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তাতে করে জিয়াউর রহমানের সামনে আনা সেই বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দুয়ের মিশেলই হতে পারে সংকট সমাধানের একমাত্র বা অন্যতম সহায়ক। এদিকে রাজধানীর খামারবাড়িতে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কালক্ষেপণের আশঙ্কা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি নির্বাচনের অপেক্ষায়। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। গুলশানে একই উপলক্ষে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার ফেরাতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে সারা দেশে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও বেড়িবাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আর ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে সারা দেশে। ফুঁসে উঠেছে সাগর, নদ নদী। এর প্রভাবে পানি উঠেছে উপকূলীয় এলাকায়। স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার উপকূলে। কুতুবদিয়ায় ভেঙেছে বেড়িবাঁধ। ভারী বৃষ্টি আর জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ সব ধরনের নৌযান চলাচল। ভোলায় ঝড়ো বাতাসের সাথে চলছে বিরামহীন বৃষ্টি। বিপদসীমার 132 সেন্টিমিটার ছাড়িয়ে যায় মেঘনা নদীর পানি। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। কলাতলির চর, ঢালচর, কুকরিমুকরি সহ নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ 3 দিন। কোম্পানিগঞ্জ ও নিঝুম দ্বীপে পানিবন্দী অন্তত 45,000 মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ফসলের মাঠ। বৃষ্টিতে জেলা শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নদী উত্তাল, নদীর মানে অবস্থা ভালো না। একটা বোট যাওয়ার মতো কেউ সাহস করতে পারে না। নৌ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না। লক্ষ্মীপুরে 10টি ইউনিয়নে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। ফেনীতেও লোকালয় থেকে নামতে শুরু করেছে জোয়ারের পানি। ভারতে ভারী বৃষ্টি হলে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে রয়েছে বন্যার শঙ্কা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। বরিশাল ও চাঁদপুরে আজও বন্ধ লঞ্চ চলাচল। সকালবেলা আইসি লঞ্চ ছাড়বো, এখন দুর্যোগের কারণে লঞ্চ ছাড়ে না, কারণ আমাদের খুব সমস্যা হইতেছে আর কি। ভোগান্তির ভিতর পড়ছে, সবাই বসে আসে সকাল থেকে।
উপকূলীয় এলাকার মতো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগেও বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ে দেয়া হয়েছে ভূমিধসের সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং। ডিবিসি নিউজ ডেস্ক। 2 দিনের বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সমতল অতিক্রম করছে, যার কারণে আগামীকাল পর্যন্ত দেশ জুড়ে থাকবে বৃষ্টিপাত। সাপ্তাহিক ছুটির দিনে ব্যক্তিগত কাজে বেরিয়ে অনেকেই পড়েন বিপাকে। রিকশা এবং সিএনজি ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। রাতভর ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকার সড়ক। এখনও ডুবে আছে নিউ মার্কেট এলাকা, ফলে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার, যা মৌসুমের সর্বোচ্চ। চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার আর বৃষ্টি হয়েছে চাঁদপুরে 241 মিলিমিটার। ঢাকা সহ পার্শ্ববর্তী জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা যেটা বলছিলাম আগেই, হেভি রেইনফল বা ভারী বর্ষণের সতর্কবার্তা যেটা ছিল সেটা আরও একদিন থাকতে পারে। আজকে তো থাকতেই পারে, কালকেও থাকতে পারে সেটা। এবং আগামী মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে হয়তো বা ওয়েদার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টি হতে প্রবণতাটা কমে আসতে পারে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাতে নদীর বিভিন্ন অংশে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। এরপর থেকেই নদীর 2 তীরে নৌকা নিয়ে শুরু হয়েছে ডিম সংগ্রহ। হালদা নদীতে প্রতি বছর এই ডিম থেকে প্রাকৃতিকভাবে মাছের নতুন প্রজন্ম জন্মায়। প্রচুর বজ্রসহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল হলে হালদায় পুরো দমে ডিম ছাড়ে মা মাছ। এপ্রিলের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হওয়ায় নদীতে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। 2 উপজেলার 4টি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়ায় রেণু পোনা ফোটানোর জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন ও সংগ্রহকারীরা। বিশ্বের মধ্যে এটি অন্যতম জোয়ারভাটা অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যা দেশীয় মাছের প্রজননে বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশকে $100 কোটি ঋণ ও অনুদান দেবে জাপান, যা বাজেট সহায়তা, পরিবেশ ও রেলপথের উন্নয়নে ব্যবহার করা হবে। শুক্রবার জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে এই সংক্রান্ত 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। জাপান সফরের 3য় দিন শুক্রবার স্থানীয় সময় বেলা 11:30টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অব অনার দেয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশের সরকার প্রধান। সই হয় 6টি চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সংক্রান্ত এবং দক্ষ মানব সম্পদ বিষয়। এসব চুক্তির আওতায় বাংলাদেশকে মোট $100 কোটি দেওয়ার আশ্বাস জাপানের। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। বাংলাদেশের গভীর সমুদ্র থেকে মৎস্য সম্পদ আহরণ, এমনকি তরুণ রাজনৈতিকদের নিয়েও কাজ করতে চায় জাপান। আমাদের সমুদ্র সীমায় আমরা মনে করি যে প্রচুর মৎস্য সম্পদ আছে, যেগুলো আমাদের দেশের মৎস্যজীবীরা তারা ঠিক সেভাবে আহরণ করতে পারে না। এর পাশাপাশি তারা আমাদের যে তরুণ রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের যেই তরুণ রাজনীতিবিদ আছে, তাদেরকে আরও কীভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায়, বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। পরে যৌথ বিবৃতি দেয় 2 দেশ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে মত দেয় জাপান। একই সাথে সংস্কার ও শান্তিপূর্ণ উত্তরণের চেষ্টায় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনও জানায় দেশটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর, 2 দেশের সরকার প্রধানের বৈঠক, নানা বিষয় সমঝোতা ও চুক্তি স্বাক্ষরে কেবলমাত্র দৃশ্যমান অগ্রগতিই দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে নতুন বাংলাদেশ গড়ার যে যুদ্ধ, এরই মধ্যে জাপান তার সহায়ক শক্তি হিসেবেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ,
টোকিও, জাপান। ঝিনাইদহের মহেশপুরের লড়াইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত নাসির উদ্দিন উপজেলার শ্যামপুর গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 17ই মে রাতে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে, এতে বুক ও পায়ে ছড়রা গুলি লেগে আহত হন নাসির। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। আজ ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বেলা 1:30টার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের। স্থানীয় সময় বুধবার ইলন মাস্কের ট্রাম্প প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দায়িত্ব শেষ হয়ে আসছে বলে জানান মাস্ক। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে মাস্ক কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী কমানোর কাজ করছিলেন। তার নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়, তবে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশের পরই ইলনের পদত্যাগের বিষয়টি সামনে আসে। বিসিবি সভাপতি হিসেবে আজই দায়িত্ব বুঝে নেবেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেল 4:30টায় জরুরি সভায় বসবেন বোর্ড পরিচালকরা। সেখানেই বুলবুলকে বুঝিয়ে দেওয়া হবে দায়িত্ব। গতরাতেই সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই এনএসসির 5 কাউন্সিলের মধ্যে ফারুক আহমেদকে সরিয়ে কাউন্সিলশিপ দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। এই চিঠি পাওয়ার পরেই বোর্ড মিটিং করে আমিনুলের কাউন্সিলশিপের অনুমোদন দেন ফারুককে অনাস্থা জানানো পরিচালকরা। জানা গেছে আজ বিকেলেই বোর্ড মিটিং করে বিসিবির সভাপতি হিসেবে ঘোষণা করা হবে আমিনুল ইসলাম বুলবুলের নাম। তার আগে তাকে বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে এই ঘটনায় আইসিসির দ্বারস্থ হয়েছেন ফারুক আহমেদ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।